প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফায়জা রাহলা। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে গ্লুকোমার নানাবিধ এবং আধুনিক চিকিৎসা। একই সাথে সাথে আজকে আমরা কথা বলবো গ্লুকোমার সাথে ছানি বা ক্যাটারাক্টের সম্পর্ক নিয়ে এবং আরও কিছু বিষয় নিয়ে। আমাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন ডক্টর শাহনাজ বেগম, সহযোগী অধ্যাপক, চক্ষু বিজ্ঞান বিভাগ, বারডেম হসপিটাল এবং গ্লুকোমা কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা আমাদের আজকের আলোচনার বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে জানাতে চাই, যদি এই বিষয়টি নিয়ে গ্লুকোমা বা ছানি এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা যদি আপনাদের কোনো মতামত থাকে, তাহলে 0241010469 এই নম্বরে ফোন করে আপনাদের প্রশ্নটি রাখতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনার সেই প্রশ্নের উত্তর দেবেন। আমরা তাহলে চলে যাই আমাদের আজকের আলোচনার বিষয়ে। আমরা কথা বলবো গ্লুকোমা নিয়ে এবং গ্লুকোমার আধুনিক চিকিৎসা এই মুহূর্তে কী কী আছে। আধুনিক চিকিৎসা নিয়ে কথা বলার আগে আসলে গ্লুকোমা নিয়ে আপনার কাছে শুরুতে জানতে চাই। অনেকেরই মনে কিন্তু অনেক রকমের এখনও কনফিউশন আছে, অনেক প্রশ্ন আছে যে গ্লুকোমা কাকে বলে। যদিও চোখের চাপ এই শব্দটি হয়তো কেউ কেউ চেনেন বা জানেন। আপনার কাছে শুরুতে জানতে চাই যে গ্লুকোমা আমরা কাকে বলবো। ধন্যবাদ ডক্টর ফাইজা। আমাদের আসলে সবাই শরীরের প্রেশারটা বা চাপ সম্বন্ধে জানেন, কিন্তু ম্যাক্সিমাম মানুষই চোখের প্রেশার সম্বন্ধে জানেন না। চোখেরও একটা নিজস্ব প্রেশার আছে, যেটা 10 থেকে 21। এই চোখের প্রেশার যদি কোনো কারণে বেড়ে যায়, সেটা হতে পারে যেরকম আমাদের ডায়াবেটিস বা হাইপারটেনশন যেটা বলি, সেটার যে একটা রিস্ক থাকে, সেরকম 50 ইয়ার্স থেকেও কিন্তু চোখের প্রেশার বাড়ার একটা রিস্ক থাকে। তো সেই কারণে অথবা অন্য কিছু, যেমন আঘাতের কারণে বা কিছু ড্রপ বা ঔষধ আছে যেমন স্টেরয়েড, তার কারণে বা চোখের যদি কোনো প্রদাহ হয়, সে কারণেও কিন্তু চোখের প্রেশার বাড়তে পারে। এই প্রেশার বাড়লে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে চোখের একটা নার্ভ আছে, যেটা হচ্ছে আমাদের রেটিনার সাথে কানেক্টেড হয়ে ব্রেইনের সাথে কানেক্টেড থাকে। সো সেই জন্য কিন্তু আমরা দেখতে পারি। সো কোনো কারণে প্রেশার বেড়ে গেলে চোখের ওই নার্ভটা ড্যামেজ হয়। এই ড্যামেজ হলে কিন্তু একটা মানুষ ধীরে ধীরে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, সেটাকে গ্লোকোমা বলে। যখন আসলে এই চোখের চাপ বেড়ে নার্ভটাকে ক্ষতিগ্রস্ত করছে, তখনই আসলে আমরা তাকে গ্লুকোমা বলছি। উপসর্গগুলো নিয়ে যদি আমাদেরকে একটু বলতেন যে কখন একজন রোগী বুঝবেন যে ওনার গ্লুকোমা হতে পারে বা আছে। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম যে গ্লোকোমাগুলা, সেই গ্লোকোমাতে কিন্তু উপসর্গহীন। এটাই হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস, যে পেশেন্ট বুঝতে পারে না ও যে স্লোলি ওর ভিশন লস হচ্ছে। বেসিক্যালি যেটা হয় যে একটা আমরা চোখের দৃষ্টি পরিধি বলি, পরিসীমা, যে চারিদিকে আমরা উপরে নিচে বা আশেপাশে দেখতে পারি। গ্লোকোমা যেটা হয় সেটা হচ্ছে প্রথমে হচ্ছে দৃষ্টির পরিসীমাটা নষ্ট হয়, এবং একেবারে লাস্টে গিয়ে যদি চিকিৎসা প্রপারলি না হয়, তাহলে কিন্তু সেন্ট্রাল যে দৃষ্টিশক্তি সেটা নষ্ট হয়। এই জন্য চারিদিকে যদি অল্প একটু পরিধি কমে আসে, কেউ কিন্তু ওইভাবে বুঝতে পারে না। ম্যাক্সিমাম গ্লোকোমাটাই হচ্ছে উপসর্গহীন। তবে হ্যাঁ, একটা জিনিস হয় যে ঘন ঘন ওনার চশমাটা পরিবর্তন করতে হয়। হ্যাঁ, যে পেশেন্ট ভালো লাগছে না, কোনো চশমায় সে ভালো ফিল করছে না, এটা একটা উপসর্গ থাকে। আর কিছু গ্লোকোমা আছে যেটাকে আমরা অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা বলি। সেই গ্লোকোমাতে যেটা হয়, একটু মাথা ব্যথা থাকে, চোখ ব্যথা থাকে, চোখ মাঝে মাঝে লাল হয়, বমি বমি ভাব হয়, এবং কখনো কখনো যখন অ্যাকুট গ্লোকোমা নিয়ে আসে, অ্যাঙ্গেল ক্লোজার অ্যাটাক যেটা বলি, সেটা হলে কিন্তু চোখ পেশেন্ট সিভিয়ার, মানে একেবারেই সাডেনলি দৃষ্টিশক্তি কমে আসবে এবং বমি নিয়ে আসে আমাদের কাছে, এবং সিভিয়ার মাথা ব্যথা নিয়ে আসে। বেশ অনেকগুলো উপসর্গ, কিন্তু একেবারে আর্লি স্টেজে কোনো স্পেসিফিক উপসর্গ থাকে কিনা? খুব আর্লি স্টেজে উপসর্গ স্পেসিফিক থাকে না। এই জন্যই আমরা গ্লোকোমাকে সাইলেন্ট কিলার বলি, যে উপসর্গ না থাকার জন্য যেহেতু স্লোলি ভিশন লস হয়ে যায়, অনেকে নিজেও জানেন না যে নিজের চোখে গ্লোকোমা আছে কি নাই। কিন্তু একটা কথা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যে যদি কারো ফ্যামিলিতে গ্লোকোমা থাকে, যেমন আপনার ফ্যামিলির কারো ডায়াবেটিস থাকতে পারে, হাইপারটেনশন, তাহলে কিন্তু আপনার রিস্ক থাকবে, আপনার বাবা মায়ের বা চাচা বা খালা যাদের থেকে আসুক। সেরকমও কিন্তু চোখের প্রেশারটাও তাই, যে ফ্যামিলিতে যদি কারো থাকে রিস্ক থাকবে। সেক্ষেত্রে আমরা বলি যে একটু আর্লি স্টেজে, লাগছে 40 ইয়ার্স থেকে আমাদের কাছে আসতে, এবং আসলে আমরা যদি চক্ষু বিশেষজ্ঞ, বিশেষ করে যদি গ্লোকোমা বিশেষজ্ঞের কাছে আসেন, তাহলে কিন্তু আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারি গ্লোকোমা আছে কি নাই। যদি একেবারে প্রাথমিক অবস্থায় গ্লোকোমা ধরা পড়ে, তাহলে চিকিৎসা করলে অবশ্যই পেশেন্ট ভালো থাকবে। আমরা আরও অনেক কিছু শুনবো আপনার কাছ থেকে, তবে এই মুহূর্তে একজন দর্শক আছেন, ওনার সাথে আগে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহিন, আমি ঢাকার উত্তর থেকে বলছিলাম। আমার চাচা 2 বছর আগে
দু চোখের ছানি ধরা পড়েছে, বয়স 60 বছর। তো উনি অপারেশন করতে সাহস পাচ্ছেন না। এখন বিকল্প কি আছে যদি দয়া করে বলতেন? ওনার প্রশ্নটা হচ্ছে ছানি নিয়ে। আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে ওনার কাছে। না, আপনার পেশেন্টের বয়স কত বলেছেন চাচা? 60 বছর। 60 বছর। না, একেবারেই ভয়ের কিছু নাই। আমরা বলবো যে একেবারেই ভয়ের কিছু নাই, কারণ ছানি কিন্তু এখন আমরা যে ফ্যাকো সার্জারি করি, সেই ফ্যাকো সার্জারিটি কিন্তু করতে হায়েস্ট 15 or 20 মিনিটস লাগে। সো আমরা ইভেন আমরা চোখে ইঞ্জেকশনও লাগে না, জাস্ট ড্রপ দিয়ে অ্যানেস্থেসিয়া করে আমরা অপারেশন করে ফেলি। সো আপনার চোখে যদি ছানি করার আগে আমরা কিছু জিনিস দেখে নেই যে চোখের প্রেশার আছে কিনা, চোখের লেন্সের পাওয়ারটা কত, এগুলো আমরা, এবং ওনার অবশ্যই ব্লাড সুগার এসব টেস্ট করে, ইসিজি টেস্ট করে ওনার শারীরিক কন্ডিশন দেখেই কিন্তু আমরা চোখের অপারেশনে যাই। সেখানে অবশ্যই আমাদের অ্যানেস্থেসিস্ট যে থাকেন উনি হেল্প করেন ওনাকে টেবিলে ওঠানোর আগে। সো আমি বলবো যে একেবারেই ভয়ের কিছু নেই। আর এইটা এখন আমরা 80-90 বছরেও ছানি অপারেশন করে ফেলছি। সো ওনার কোনো ভয়ের কিছু নেই। ছানি অপারেশন করে জাস্ট লেন্স প্রতিস্থাপন করলেই উনি চোখে অবশ্যই ভালো দেখবেন। জি, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আমরা তাহলে চলে যাই আমাদের মূল আলোচনায়, যেখানে আমরা ছিলাম উপসর্গ নিয়ে আপনার কাছে শুনছিলাম, এবং এটাকে নীরব ঘাতক বলা হয় সেটাও আপনি আমাদেরকে বলছিলেন। চিকিৎসা নিয়ে শুনবো, তবে তার আগে আসলে এখানেই আপনার কাছে প্রশ্নটা রাখতে চাই যে যেহেতু আমরা প্রথম দিকে কিন্তু বুঝতে পারি না যে কোনো উপসর্গ বা উনি আসলে ভুগছে কিনা এই রোগে, আমাদের কি শুরু থেকে বা আগে থেকেই সতর্ক হওয়ার কোনো দরকার আছে কিনা, বা প্রিভেন্ট করার জন্য আমরা আসলে কি করতে পারি? ধন্যবাদ ডক্টর ফাইজা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমি বলবো। কারণ গ্লোকোমা যদি প্রতিরোধ করা যায়, এতটুকু দৃষ্টিশক্তিও কিন্তু নষ্ট হবে না পেশেন্টের। সো যে কোনো কাছে এসে, আমি যেটা প্রথমে বলছিলাম, একজন গ্লোকোমা বিশেষজ্ঞ হলে আরও ভালো হয়। আপনার যদি চক্ষু দেখাতে আসেন, যেরকম 40 বছরের চালসে যেটা বলি, সবার কাছে কিন্তু চশমা লাগে। সেই সময় যদি আপনারা যদি আমাদের কাছে আসেন এবং আমরা যদি প্রপারলি দেখি, যেমন আমরা যেটা করি, চোখের প্রেশার দেখি, চোখের নার্ভ পরীক্ষা করি, চোখের মনিটা বড় করে চোখের নার্ভ পরীক্ষা করি। যদি আমাদের এতটুকু সন্দেহ মনে হয় যে গ্লোকোমা হতে পারে, দেন কিন্তু আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিই, যেটা খুব আর্লি গ্লোকোমা ধরা পড়ে, যেটা অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি বা ওসিটি বলে। আরেকটা হচ্ছে ফিল্ড করে দেখি কোথাও কোনো ড্যামেজ আছে কিনা, যে পরিসীমা বলছিলাম সেখানে। যদি আর্লি গ্লোকোমা ধরা পড়ে, এবং আমাদের চিকিৎসার মাধ্যমে বর্তমানে যে সমস্ত আধুনিক চিকিৎসা আছে, অন্যান্য দেশের মতো আমাদের দেশেও কিন্তু সমস্ত চিকিৎসা আছে। সেটা গ্লোকোমার যে 3টা চিকিৎসা যদি আমি বলি, প্রথম হচ্ছে ঔষধ বা ড্রপ, সেকেন্ড হচ্ছে লেজার, এবং থার্ড হচ্ছে সার্জারি। তিনটা চিকিৎসা পদ্ধতি কিন্তু আমাদের দেশে খুব ভালোভাবেই হচ্ছে। সো অল্পতেই যদি গ্লোকোমা ধরা পড়ে এবং প্রাথমিক অবস্থায়, তাহলে কিন্তু আমরা অবশ্যই চিকিৎসা করে, সেটা ওষুধ হোক, সেটা সার্জারি হোক, এক একজনের স্টেপ তো এক এক অনুযায়ী আসে। কেউ আর্লি অবস্থা আসতে পারে, কেউ হচ্ছে মডারেট স্টেজ ড্যামেজ, কারো সিভিয়ারিটি বেশি থাকতে পারে বা অনেক প্রেশার নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা সার্জারিতে চলে যাই। সো একেবারে প্রাথমিক অবস্থায় আসলে ওষুধ দিয়ে বা লেজার দিয়ে পেশেন্ট কিন্তু ভালো থাকে সেক্ষেত্রে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস গ্লোকোমার ক্ষেত্রে, সেটা হচ্ছে রেগুলার ফলো আপ। আমি বারবার বলছি যে ডায়াবেটিস আর প্রেশার একটা রেগুলার ফলো আপ থাকতে হয়। সাপোজ আমি ডায়াবেটিক সেন্টারে কাজ করি, ডায়াবেটিক পেশেন্ট যদি রেগুলার ফলো আপে না থাকে, তাহলে কি হয়? ডায়াবেটিসের জন্য চোখের পিছনে রক্তক্ষরণ হয় রেটিনায়, তারপর কিডনি নষ্ট হয়, এবং ওনার অনেক নার্ভের সমস্যা হয়, ইভেন অনেক পা ফেলে দিতে হয় বা হাত কেটে ফেলতে হয়। এই সমস্যাগুলো কেন হয়? যদি আমরা প্রপারলি ট্রিটমেন্ট না করি এবং রেগুলার ফলো আপে না থাকি। সেরকমই যদি গ্লোকোমার ক্ষেত্রে যদি প্রথমে আসে এবং রেগুলার ফলো আপ থাকে, কারণ একটা ওষুধ দিয়ে আপনি ভালো নাও থাকতে পারেন, সেক্ষেত্রে আপনাকে আমাদের অন্য ওষুধ দিতেও হতে পারে, অথবা লেজারে যেতে পারে, অথবা সার্জারিতে যেতে হতে পারে। সেটা আমরা টেস্ট দিয়ে বুঝি ওনার কি ডিজিজটা হল্ট আছে নাকি প্রোগ্রেশন হচ্ছে। সেই জন্য কিন্তু রেগুলার আমরা লাইক যে 4 মান্থলি অথবা 6 মান্থলি অথবা ইয়ারলি যাদের ভালো থাকে, তাদেরকে ওইভাবে ফলো আপে রেখে পেশেন্টকে আসতে বলি এবং সেই অনুযায়ী কিন্তু চিকিৎসা দিই। জি, আমরা আরও অনেক কিছু শুনবো, তবে আমাদের সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে লাইভ প্রেসক্রিপশন এই অনুষ্ঠানের সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি নেবার। কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন।
ফিরে এলাম বিরতির পরে আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে লাইভ প্রেসক্রিপশন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজার রাহলা এবং আজকে আমরা কথা বলছি গ্লুকোমা নিয়ে। অতিথি হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন ডক্টর শাহনাজ বেগম। বিরতিতে যাবার আগে আপনার কাছে আমরা শুনছিলাম যে গ্লুকোমা আসলে কাকে বলে এবং কী কী ধরনের উপসর্গ দেখা যায়। আর্লি ডায়াগনোসিস আসলে খুবই জরুরি, এই ব্যাপারটিও নিয়েও আমরা আপনার কাছে শুনলাম। চিকিৎসা পদ্ধতিগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন যে কী কী, যদিও এর মধ্যে আপনার সাথে আপনি কিছু আমাদেরকে জানিয়েছেন, তারপরও আসলে কার ক্ষেত্রে কোন চিকিৎসাটি অ্যাপ্রোপ্রিয়েট হয়, কখন কাকে কোনটা দেওয়া হয়, এ ব্যাপারে যদি একটু বলতেন। ধন্যবাদ ফাইজা। যে প্রথমে বললাম যে একটা প্রাথমিক অবস্থায় যদি আসে এবং প্রেশার যদি খুব বেশি না হয়, প্রেশার কিন্তু 21 পর্যন্ত নর্মাল বলেছি, কারো কিন্তু 28-এ গ্লোকোমা হতে পারে। আবার আরেকটু দর্শকদের জন্য বলছি যে প্রেশার বেশি হলে অনেকে ভাবে যে আমার গ্লোকোমা হয়ে গেছে, হয়তো অনেকে আছেন ডিফারেন্ট জায়গায় টেস্ট করে বলে ম্যাডাম আমার গ্লোকোমা অনেক প্রেশার, কিন্তু নো, যে 21-এ অনেকের কিন্তু 24-25-এ গ্লোকোমা কিন্তু হয় না। আবার একটু বলছি যে কারো কিন্তু আবার 12-14-তেও গ্লোকোমা হতে পারে, ওটাকে কিন্তু আমরা লো টেনশন অর নর্মাল টেনশন গ্লোকোমা বলি। সো আপনি কোন অবস্থায় আছেন, আপনার প্রেশার কতটুকু প্রেশারে আপনার ড্যামেজ হচ্ছে সেটা ধরেই কিন্তু আমরা চিকিৎসা করি। একটা টার্গেট প্রেশারে যাই, সেই প্রেশারে গিয়ে যে ফার্দার আর ড্যামেজ হবে না, যেটা বললাম যে আমরা ভিজুয়াল ফিল্ড বা পেরিমেট্রি বলি, সেই টেস্ট করে আমরা দেখি যে ড্যামেজ ফার্দার হচ্ছে কিনা, যেটা ফার্দার ফলো আপে করি। সো ওই অবস্থায় যদি আসেন, সাপোজ কারো যদি 20 কাছাকাছি হয়, আমরা কিন্তু জাস্ট অ্যান্টি গ্লোকোমা মেডিকেশন, অথবা যেমন ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমার ক্ষেত্রে একটা আছে যে এসএলটি, সিলেক্টিভ লেজার ট্রাবেকুলোপ্লাস্টি, এটা করতে পারি। বা প্রেশার একটু বেশি আছে, এখনও নার্ভ ড্যামেজ হয় না, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এসএলটি করতে পারি। আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার, একটু আগে যেটা বললাম যে মাথা ব্যথা হয়, চোখ ব্যথা হয়, লাল হয়, সেক্ষেত্রে অ্যাঙ্গেল ওপেন করার জন্য আমরা কিন্তু একটা ইয়াগ লেজার পেরিফেরাল আয়োডোটমি করতে পারি। আর গ্লোকোমার ওষুধ আমি বলবো যে অনেক কান্ট্রি তো যেগুলো আমাদের অলরেডি চলে আসছে, সো অনেক লটস অফ গ্লোকোমা মেডিকেশন এখন আমাদের হাতে। সো আগে যেমন একেবারে প্রথম যখন গ্লোকোমায়, তখন কিন্তু আমাদের স্যাররাও যে চিকিৎসা করেছেন 1-2টা জাস্ট ড্রপ ছিল, কিন্তু এখন আমাদের অনেক মাল্টিপল ড্রপ চলে আসছে। আর যেটা বলবো যেই কেসগুলা যে সমস্ত ওষুধ দিয়েও যদি ফেইলার হয় বা লেজার দিয়েও যদি ফেইলড হয়, যে তারপরেও ড্যামেজ হয়ে যাচ্ছে বা প্রেশার কমছে না, সেই ক্ষেত্রে আমরা সার্জারি বলি ফিল্ট্রেশন সার্জারি, যেটা ট্র্যাবেকুলেক্টমি, যেটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, বেসিক্যালি কনভেনশনাল, এটাই সবচেয়ে বেশি হয়। আর কিছু গ্লোকোমা আছে নর্মাল ট্র্যাবেকুলেক্টমিতে হয় না। যেমন আমি যে বললাম যে ডায়াবেটিক জনিত কারণে যদি কারো গ্লোকোমা হয়, সেকেন্ডারি গ্লোকোমা বা চোখের প্রদাহ বা ট্রমার জন্য বা জন্মগত গ্লোকোমা, সেসব কিন্তু এক ধরনের ভাল্ব আছে, আহমেদ গ্লোকোমা ভাল্ব বলে, সেই ভাল্ব সার্জারি করে কিন্তু প্রেশার কমাতে হয়। আমাদের দেশে কিন্তু এই উন্নত ভাল্ব বলেন, শান্ট বলেন, আমাদের দেশে কিন্তু এখন সব সার্জারি হচ্ছে, সব ধরনের সার্জারি হচ্ছে। দর্শকদের জন্য আশার আলো আমি বলবো যে তার মানে আসলে আমাদের ডায়াগনোসিসটা করতে পারলে আর টেনশনের কারণেই তারপরে আমরা চিকিৎসা দিতে পারবো। এক্স্যাক্টলি। যদি আমাদেরকে এখানে একটু বলতেন যে আমরা ক্যাটারেক্ট বা ছানি নিয়ে কিন্তু আসলে অনেক প্রশ্ন পাই, গ্লুকোমার সাথে কি ছানির কোনো ধরনের সম্পর্ক আছে কিনা? যাদের গ্লুকোমা হয় তাদের কি ছানির সম্ভাবনা বেড়ে যায় কিনা, অথবা কোনোভাবে রিলেশন আছে কিনা? খুব সুন্দর কোশ্চেন ডক্টর ফাইজা। একটু আগে যে দর্শক কোশ্চেন করলেন যে ছানি করতে ভয় পায়, আমি বলবো ভয় না পেয়ে আপনি চলে আসেন আপনার আশেপাশে চক্ষু বিশেষজ্ঞ বা যে সেন্টার আছে, কারণ ছানি জনিত কিন্তু গ্লোকোমা হয়। আমাদের এরকম অনেক আছে যে অনেক রিমোটে দূরে থাকেন, গ্রামে বা মফস্বলে, অনেকে আসেন না, কিন্তু একটা চোখে হয়তো উনি দেখতে পাচ্ছেন, আরেকটা দিয়ে চালাচ্ছেন, অনেক আগে ছানি করে গেছে, কিন্তু আরেকটা দিয়ে অনেক ছানি পেকে যায়, অথবা দুই চোখে ওনার হয়তো প্রয়োজনটা পড়ে না, ওনারা বলতে পারে না ওইভাবে, কিন্তু ছানি যদি আমি বলবো বেশি পেকে যায়, ছানি জনিত এক ধরনের গ্লোকোমা হয়। সেটা প্রদাহ হয়ে হতে পারে, চোখের লেন্স ম্যাটার গলে গিয়ে পানির রাস্তা যেটা আছে, যেটা পানি কিন্তু আমাদের চোখে সবসময় তৈরি হচ্ছে, কিন্তু সেটা যাওয়ার একটা রাস্তা আছে, সেই রাস্তাটা বন্ধ হয়ে গিয়েও কিন্তু গ্লোকোমা হতে পারে। এবং এক্স্যাক্টলি যে ক্যাটারেক্টের জন্য বা ছানির জন্য এই ধরনের গ্লোকোমা হয় যদি সঠিক সময়ে চিকিৎসা না হয় তাহলে। আরও অনেক কিছু শুনবো আপনার কাছ থেকে, তবে এই মুহূর্তে একজন দর্শক অপেক্ষা করছেন, আগে তার সাথে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মিরপুর থেকে আতিফা বলছিলাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমার চাচির বয়স 50 বছর, উনি মাঝে মাঝে চারদিকে অন্ধকার দেখেন, মানে দেখতে পান না, হুট করে অন্ধকার মনে হয়, এটা কি গ্লুকোমার লক্ষণ কিনা? ধন্যবাদ। আপনার চাচির বয়স 50 বলছেন,
এটা হ্যাঁ 50 ইয়ার্স থেকে কিন্তু গ্লোকোমার একটা রিস্ক থাকে, এবং এই যে বলছেন যে মাঝে মাঝে অন্ধকার দেখে, এটা একটা গ্লোকোমার লক্ষণ হতে পারে। যেটা আমি বলবো, একটু আগে বলেছি, আপনি যদি পুরো প্রথম থেকে আমাদের শুনে থাকেন, যে অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা যেটা হয়, এটা কিন্তু মানে আলো থেকে যদি অন্ধকারে যায়, যেটা আমরা অনেক সময় বলি যে সিনেমা হলে বা সে যখন লাইট বন্ধ করে ঘুমাতে যাবে তখনও কিন্তু এক ধরনের অ্যাটাক হয়, বা ওনার অ্যাঙ্গেল ক্লোজার হয়তো আগে থেকেই আছেন, কিন্তু উনি আলো থেকে যখন অন্ধকারে যান বা হঠাৎ মাঝে মাঝে মনে হবে যিনি চারিদিকে অন্ধকার দেখছেন, এটা কিন্তু, এবং একটু চোখ লাল হতে পারে, একটু হালকা মাথা ব্যথা হতে পারে, যদি ওনার উপসর্গটা এমন থাকে সেটা গ্লোকোমার সাইন হতে পারে। তবে হ্যাঁ, অনেক সময় এই বয়সে যেটা হয় যে শরীরের প্রেশার কমে গেলেও কিন্তু পেশেন্ট এই ধরনের বলে যে আমি অন্ধকার দেখছি হঠাৎ করে বিছানা থেকে উঠতে গিয়ে, সেটাও কিন্তু হতে পারে হাইপারটেনশন। সেজন্য ওনার গ্লোকোমা আছে কি নাই সেটা আপনাকে জানতে হলে অবশ্যই একজন গ্লোকোমা বিশেষজ্ঞ, আপনার কাছে যে বিশেষজ্ঞ আছেন গ্লোকোমা বিশেষজ্ঞ, ওনার কাছে গেলেই উনি সব পরীক্ষা করে বলে দিবেন গ্লোকোমা আছে কি নাই। এবং নিশ্চিত হওয়াটা আসলে জরুরি, অবশ্যই জরুরি, কারণ প্রাথমিক অবস্থায় আবারও বলছি যদি ঝরা পড়ে পেশেন্ট ভালো থাকবে, নতুবা চোখের প্রেশার 50-60 ইভেন 70-80 পর্যন্ত চলে যেতে পারে। আরেকটি বিষয় একটু জানতে চাই আপনার কাছে, যেহেতু আসলে আপনি ডায়াবেটিসদের হসপিটাল বারডেম হসপিটালে আপনি আছেন আমরা যতটুকু জানি, এবং ডায়াবেটিক পেশেন্ট আসলে আপনি অনেক পান, ডায়াবেটিসের সাথে আসলে গ্লুকোমার কোনো সম্পর্ক আছে কিনা? কারণ ডায়াবেটিক পেশেন্টরা কিন্তু আরও অন্যান্য অনেক রকম রোগেই ভুগে থাকেন, দেখা যায় তাদের কিডনিতেও সমস্যা হতে পারে বা চোখেও রেটিনোপ্যাথি ডেভেলপ করতে পারে, গ্লুকোমার কোনো সম্পর্ক আছে কিনা? ধন্যবাদ। কারণ আমরা কিন্তু খুব ডায়াবেটিক পেশেন্ট, যে ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের ডায়াবেটিস, যেহেতু আমি ডায়াবেটিক সেন্টারে আছি, সো ডায়াবেটিস হলে যেটা হয় যে সব পপুলেশনের মধ্যে যতটুকু গ্লোকোমার চান্স থাকে, ডায়াবেটিক পেশেন্টের যে আমি যেটা বলছিলাম একটা ভ্যারাইটি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা, সেই চান্স কিন্তু 2-3% বেশি থাকে ডায়াবেটিক পেশেন্টদের। আরেকটা হচ্ছে যেটা ডায়াবেটিসের জায়গায় যেটা ডক্টর ফাইজা বললেন যে রেটিনোপ্যাথি বা রক্তক্ষরণ যেটা হয় রেটিনায়, সেই রেটিনার রক্তক্ষরণটা যদি সঠিক সময়ে এবং সঠিকভাবে চিকিৎসা না হয়, যে যখন লেজার প্রয়োজন ছিল বা ইঞ্জেকশন দেওয়ার কথা ছিল দেওয়া হয়নি, সেই চিকিৎসা না করে পেশেন্ট অনেক দিন পরে আমাদের কাছে চলে আসে চোখে প্রেশার অনেক বেশি নিয়ে, চোখে ব্যথা এবং লাল নিয়ে, সেটা হচ্ছে একটা সেকেন্ডারি গ্লোকোমা বা নিউভাস্কুলার গ্লোকোমা বলি। এবং এই পেশেন্টগুলা কিন্তু তখন যে আমি একটু আগে বলছিলাম যে নর্মাল সার্জারিতে হয় না, এক্স্যাক্টলি এই সেকেন্ডারি গ্লোকোমাগুলো হয় না, তখন আমাদের এইসব পেশেন্টকে ভালভ সার্জারি করতে হয়। যদি সঠিক সময়ে উনি লেজার এবং অথবা যেটা বললাম ইনজেকশন দিয়ে চিকিৎসা নিত এবং ডায়াবেটিস যদি কন্ট্রোল রাখতো এবং রেগুলার যদি ফলো আপে থাকে, তাহলে কিন্তু এই গ্লোকোমার চান্স অনেক কমে যায়। তার মানে আসলে ডায়াবেটিক রোগীদের কিছুটা হলেও সম্ভাবনা বেশি, ওনাদেরকে আরও একটু বেশি সাবধান থাকতে হবে বা থাকা জরুরি। চিকিৎসা নিয়ে আমরা যখন কথা বলছিলাম, আপনি আমাদেরকে অনেকগুলো অপশন বলেছেন, অনেকগুলো সার্জারি আছে, অনেকগুলো অপশন আছে। একেবারে শেষ প্রান্তে এসে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি, কোথায় কোথায় আসলে এই চিকিৎসাগুলো অ্যাভেলেবল, আমাদের সাধারণ মানুষরা কোথায় যেতে পারবেন এই চিকিৎসার জন্য? একটা হচ্ছে আমাদের যদি সাধারণ মানুষের কথা বলি, আমরা যেটা ম্যাক্সিমাম প্র্যাকটিস আসলে এখন ঢাকা বেসড হয়ে যাচ্ছে। সো আমি একটুও বলবো যে ঢাকার বাইরে যে সেন্টারগুলো হচ্ছে এখানেও কিন্তু কম বেশি এখন প্রেশার দেখেন এবং চিকিৎসাও কিন্তু করেন সবাই। আর ঢাকার মধ্যে যেটা আমি বলবো যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আছে, ইসলামিয়া চক্ষু হসপিটাল আছে, এবং বাংলাদেশ আই হসপিটালে এখন আমাদের সাব স্পেশালাইজ প্র্যাকটিস হচ্ছে। সেখানে কর্নিয়া বলেন, গ্লোকোমা বা ফ্যাকোসার্জেন, ইউভাইটিস প্রত্যেক স্পেশালিস্ট, এবং দিস ইজ দ্য বেস্ট সেন্টার ফর রেফারেল। যে আমরা কিন্তু যে চোখের প্রেশার একটু বেশি পাবেন বা একটু সাসপেক্ট করবেন, সে ডেফিনেটলি একজন গ্লোকোমা স্পেশালিস্টের কাছে পাঠাবেন। এবং আরেকজন যদি ইউভাইটিস ভাবেন যা প্রদাহ হচ্ছে, সে কিন্তু আমরা তার কাছেই পাঠিয়ে দিই। সো এই রেফারেল সিস্টেমটা আমাদের দেশের জন্য খুব ইম্পর্টেন্ট। যেটা যদি প্রপার রেফারেল হয়ে থাকে, তাহলে কিন্তু পেশেন্টের যে ভোগান্তিটা সেটা কিন্তু হয় না। অনেকেই আছেন যে আমি তো অনেকবার গিয়েছি চক্ষুর ডাক্তার, কেউ তো আমাকে বলেনি গ্লোকোমা, এখন কেন আমার এই অবস্থা, এটা কিন্তু বলে। সো আমি পেশেন্টের বলবো না যে এটা পেশেন্টের অজ্ঞতা বা এটা ওনারা জানতে না পারবেন। আমাদের থেকেও যদি আমরা সতর্ক হই, আমরা ডাক্তার যারা আছি, আমরা যারা হেলথ কেয়ার প্রফেশনে আছি, এবং আপনারা দর্শক যদি আমাদের একটু সহায়তা করে, তাহলে ডেফিনেটলি আমরা এই চিকিৎসার ক্ষেত্রে আরও অনেক দূর প্রসারী আমরা উন্নত চিকিৎসা দিতে পারবো এবং প্রপার ওয়েতে চিকিৎসা করতে পারবো। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এই যে গ্লুকোমা এবং তার সাথে আরও অন্যান্য বেশ কিছু রোগ নিয়ে আপনি আমাদের দর্শকদেরকে অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন, অনেক ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ দর্শককে যারা এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের কথা শুনছিলেন। প্রিয় দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠান আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।
ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ। Supported by Bangladesh Eye Hospital.